কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। নমস্কার, আমি প্রীতম। বং ভুতুরে ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে একটি অন্য স্বাদের গল্প। 23শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি উপলক্ষে আপনাদের জন্য থাকছে একটি সৈনিকের জীবন কাহিনীর ওপর বেষ্টিত একটি গল্প, যা কিছুটা হলেও আপনাকে অন্য রকম অনুভূতি দিতে বাধ্য করবে। তাহলে আবার সময় নষ্ট কিসের? চলুন তাহলে শুনে নেওয়া যাক প্রজ্ঞা চক্রবর্তীর কলমে কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার গেম থেকে অনুপ্রাণিত গল্প জীবন যুদ্ধ। গল্পের সূত্রধার আমি প্রীতম। গল্পের কথক সায়ন্তন, অন্যান্য চরিত্রে নীল, বর্ষা, বাল্মীকি এবং অভিজিৎ, রহস্যময় সৈনিকের চরিত্রে দীপ্তিমান। গল্পের শ্রুতি নাট্যরূপ অনিমেষ, সাউন্ড ডিজাইনিংয়ে সায়ক চট্টোপাধ্যায়, গল্পের নির্দেশনায় নির্মাল্য। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকের বিশেষ গল্প জীবন যুদ্ধ। এই শরৎকাল এলেই আমসাহাবের পরিবেশটা বেশ মনোরম হয়ে ওঠে। এই সময় পাখির কোলাহল, বাচ্চাদের হাসি আড্ডায় জায়গাটা যেন অন্য রূপ নেয়। বছরের এই একটা সময় মনে হয় যেন মৃত এক নগরীতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, যেন ধূসর আকাশের মাঝে মেঘ কেটে গিয়ে রামধনুর দেখা মিলেছে। বাচ্চারা এই সময়টা ভীষণভাবে পছন্দ করে, কারণ বছরের এই সময়টাই একমাত্র তারা খেলাধুলো করতে পারে, নয়তো বাকি সারা বছর তো জায়গাটা বরফেই চাপা পড়ে থাকে। এই শহরটা ছোট বেশ, তাই বেশিরভাগ বাচ্চা শহরের ঠিক মাঝখানে থাকা আমস্টার পার্কে খেলতে আসে। তারা জায়গাটাকে একদম নিজেদের মতো করে নিয়েছে। একদিকে বিভিন্ন রকমের ফুলের গাছ, যার বেশিরভাগ এই পার্কে আসা বাচ্চা আর তাদের পরিবারেরা লাগিয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন খেলার ব্যবস্থা। এর মধ্যে হ্যারি, রবিন আর অ্যানা এই পার্কের অন্যতম আকর্ষণ, যাদের বাকিরা দলপতি ভেবে থাকে। তবে আজ কিছুদিন ধরে ওরা লক্ষ্য করছে বিকেল ঠিক 5টার সময় একটা লোক আসে, যার হাতে থাকে ফুলের বোকে। সে একটা বেঞ্চে অনেকক্ষণ একা বসে থাকে, তারপর সেই বোকেটা ওখানে রেখেই চলে যায়। এখানে অনেকে এসেই এরকম বেঞ্চে বসে কিছুটা সময় কাটায়, সেটা কোনো অবাক করা বিষয় নয়। তবে এই লোকটা ওদের নজরে এসেছে তার দুটো কারণ। প্রথমত লোকটার পোশাক, যা বেশ সেকেলে, যেন কোনো গল্পের রহস্যময় একটা চরিত্র। পরনে লং জ্যাকেট, মাথায় একটা বিশাল টুপি, মুখে একটা অদ্ভুত মাস্ক যা তার মুখটা পুরো ঢেকে দিয়েছে। আর দ্বিতীয় কারণ হলো ওই ফুলের বোকে। রোজ সে একটা নির্দিষ্ট জায়গাতে সেটা রেখে যায়। আজ অনেক দিন ধরে ব্যাপারটা দেখছে ওরা। তাই রবিন বলে, তোরা কেউ এই লোকটাকে লক্ষ্য করেছিস? হ্যাঁ রে রবিন, আমিও লক্ষ্য করেছি। বেশ অদ্ভুত ব্যাপার। এই পার্কে একা অনেকেই বসে থাকে, তবে প্রত্যেক দিন একই জায়গায় একইভাবে বসে থাকার ব্যাপারটা আমাকেও ভাবাচ্ছে রে। তুই কি বলিস হ্যারি? হ্যাঁ, আমারও কিন্তু ব্যাপারটা অদ্ভুত লাগছে। তাহলে কি আমাদের একবার ব্যাপারটা দেখা উচিত? দেখ, আমরা এখানে সবার থেকে বড়, তাই এই বিষয়গুলো আমাদেরই লক্ষ্য রাখা উচিত। আর ওই লোকটার যদি কোনো বাজে মতলব থাকে, তাহলে কিন্তু আমরা সবাই বিপদে পড়ব। দেখ, কোনো কারণ ছাড়া কাউকে সন্দেহ করা ঠিক উচিত নয়। তবে আমরা একবার লোকটার সাথে কথা বলতে পারি। আমি তো ভেবেও রেখেছি যে এবার যখন ওই লোকটা আসবে, আমি তার সামনে গিয়ে তার সঙ্গে আলাপ করার চেষ্টা করব। যদি দেখি সে সহজভাবেই আলাপ করেছে, তবে তার কাছে জানতে চাইব এই ফুল আনার মানে কি, কিংবা এই ফুলটা এখানে রেখে যাওয়ারই বা কী মানে। এই প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর দিলে লোকটাকে সন্দেহ করার আর কোনো মানেই থাকে না। কিন্তু রবিন, যদি লোকটা তোর কথার ঠিক মতন উত্তর না দেয় তাহলে? তাহলে অন্য কিছু ভাবতে হবে। ঠিক বলেছিস।
আর তুই একা কেন? আমরা সবাই যাব ওনার কাছে, সবাই মিলে ওনার সাথে কথা বলবো, আর কোনো বিপদ বুঝলে তারও একটা ব্যবস্থা নেব। যেমন ভাবা তেমন কাজ। ওরা অপেক্ষা করতে থাকে লোকটা কখন আসবে। লোকটা এসে বেঞ্চে বসলেই ওরা গিয়ে তার সাথে কথা বলবে। দেখতে দেখতে একটা সময় লোকটা পার্কে আসে এবং প্রতিদিনের মতো আজও তার হাতে একটা ফুলের বোকে। লোকটা আসতেই রবিন বলল, ওই যে ওই দেখ এসে গেছে, চল চল গিয়ে একবার কথা বলি। ওর কথায় সবাই সম্মতি দেয়। লোকটা প্রতিদিনকার মতো এসে হাতে থাকা ফুলের বোকেটটা বেঞ্চিটার এক কোণ বরাবর মাটিতে রাখে, তারপর ওখানে চুপ করে বসে থাকে। রবিনরা ওনার সামনে এসে দাঁড়ায়। রবিন ওনাকে একবার ভালো করে দেখে নিয়ে বলে, আচ্ছা, আপনি সবসময় এমন মুখ ঢেকে রাখেন কেন? আপনি কে বলুন তো? উনি কোনো উত্তর দিচ্ছেন না দেখে হ্যারি বলে, কি হলো বলুন, আপনি কে? কি মতলব আপনার? আমার আবার মতলব তা থাকলে যে অনেকদিন আগেই সবটা ঠিক হয়ে যেত। আজ সবটা অন্যরকম হতো। মানে কি বলতে চাইছেন আপনি? আর কে আপনি? আমি একজন সাধারণ মানুষ, আমার বলার কিছুই নেই। তা সাধারণ মানুষ যখন, তখন এমন মুখ ঢেকে রেখেছেন কেন? আমি একজন সৈনিক, এর বেশি আর কিছু বলতে পারবো না। আপনি সৈনিক? তাহলে তো আপনি যুদ্ধ করেছেন। তা তো করেছি। তাহলে আমাদের সেই গল্প বলুন না। গল্প নয়, এ একেবারে সত্যি ঘটনা। তোমাদের ভালো লাগবে না। আমরা সবাই শুনতে আগ্রহী, বলুন না। এরপর ওরা সবাই মিলে ওনাকে বলতে থাকে গল্প বলার জন্য। অবশেষে উনি সম্মতি জানান। তারপর বলেন, আমি আমার জীবনে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছি, কোনো যুদ্ধে সরাসরি, আবার কোনো যুদ্ধে পরোক্ষভাবে। তবে তার মধ্যে কিছু যুদ্ধের কথা আমি আজ তোমাদের বলবো। জানি না তোমাদের কেমন লাগবে, তবে একটা কথা বলি, যদি তোমাদের শুনতে ভালো না লাগে তাহলে আমাকে বলো, আমি ওখানেই বলা বন্ধ করে দেব। জানেন, আমার বড় জেঠু একজন সৈনিক ছিলেন। আমি ওনার কাছে ওনার জীবনের গল্প শুনতাম, কিন্তু তারপর একদিন উনি হারিয়ে গেলেন। হারিয়ে গেলেন? কোথায়? আমার কিছু মনে নেই তেমন, শুধু এটাই মনে আছে যে উনি হারিয়ে গিয়েছিলেন। আচ্ছা, এবার আপনি আপনার জীবনের ঘটনা বলুন। বেশ, বলছি। তার আগে কিছু মানুষের পরিচয় দেওয়াটা খুব দরকার। এরপর কিছুক্ষণ চুপ করে থাকেন উনি। ওনার মুখের ভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল উনি কোনো এক কষ্টের স্মৃতি মনের মাঝে সাজিয়ে নিচ্ছেন। এরপর গলা ঝাড়া দিয়ে বলতে শুরু করলেন, তখনও আমার সৈনিক জীবন শুরু হয়নি বলাটা ভুল। তখন আমি অন্যের আন্ডারে কাজ করতাম। সেই সময় আমার পরিচয় হয় আমার দুই পরম বন্ধু সোপ আর ক্রিপ্ট পিসের সাথে। ওরাও তখন সবে সবে সৈনিক হয়েছে। দিব্যেই কাটছিল দিনগুলো। দিনের বেলা চলতো জোর কদমে প্রশিক্ষণ, আর রাতের বেলা সিনিয়রদের থেকে তাদের যুদ্ধের অভিজ্ঞতা শুনতাম। জানতে পারতাম কিভাবে তারা বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করেছিল, শত্রুপক্ষ কিভাবে আক্রমণ করে বা তাদের আটকানোর জন্য কি প্রস্তুতি নিতে হয়, সেই সমস্ত কিছু তারা আমাদের বলতো। তবে তারা যেটা বলতো না সেটা হলো যুদ্ধের নির্মম পরিস্থিতি, সেই সমস্ত ঘটনা যা সারা জীবনেও একটা মানুষ ভুলতে পারে না, যা তাকে সারা জীবন তাড়া করে বেড়ায়।
এতটা বলে লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে। এই দীর্ঘশ্বাস যেন নিঃশব্দে অনেক কিছু বলে দিয়ে যায়। তাকে এভাবে চুপ হয়ে যেতে দেখে হ্যারি বলে, আচ্ছা, যুদ্ধ কি সত্যি এতই ভয়ঙ্কর হয়? মানে আমি শুনেছি সেখানে নাকি অনেক মানুষ মারা যায়, কিন্তু তা কি সত্যি এতটাই ভয়ঙ্কর হয় যে জীবনে কখনো বলা যায় না? জানি না, আমি তো ভুলতে পারিনি। আজও চোখ বন্ধ করলে সেই সমস্ত ঘটনা আমার চোখের সামনে ভেসে ওঠে। আপনি আমাদের একটু বলুন না, আমরা সেগুলো জানতে চাই। আচ্ছা, আমাদের দেশেরও হয়তো বহুবার সৈনিকে বহু যুদ্ধ লড়েছে, সেরকম কোনো ঘটনা যদি আপনার জানা থাকে তাহলে বলুন না। বেশ বেশ, বলছি 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 আচ্ছা, আপনি তো সবার পরিচয় দিলেন, কিন্তু নিজের পরিচয়টা দিলেন না তো। এমনকি আপনার মুখটাও এভাবে ঢাকা যে কিছুই দেখা যায় না। মানুষের মুখ তার পরিচয়ের অংশ বটে, তবে গোটা পরিচয় তো নয়। তুই থাম তো না, ওনাকে গল্পটা বলতে দে। আপনি বলুন প্লিজ। তোমাদের মতো আমারও এই যুদ্ধ, অস্ত্র এসব নিয়ে ছোটবেলা থেকে খুব আগ্রহ ছিল। যখন শুনলাম আমাকেও যুদ্ধে যেতে হবে, তখন মনে মনে বেশ খুশি হয়েছিলাম। ভেবেছিলাম, যাক, এবার আমি দেশের জন্য কিছু করতে পারবো। সেই মতো প্রস্তুতি নিতে শুরু করলাম। পরিবার বলতে আমার তেমন কেউ ছিল না, সুতরাং সে নিয়ে আমার চিন্তাও ছিল না। যুদ্ধে যাবার আগে বহু প্রস্তুতি থাকে। তার মূল হলো শত্রুপক্ষকে জেনে নেওয়া, তাদের শক্তি কতটা, বা কী কী অস্ত্র আছে, কত লোক বল আছে, আরও বেশ কিছু জিনিস জেনে নিতে হয়। সেসব জেনে নিয়ে আমাদের পরিকল্পনা করা হয়েছিল। কে কোন পজিশনে থাকবো সে সমস্ত কিছু ঠিক করে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম। তবে আমরা যারা প্রথম গিয়েছিলাম তাদের কিছুটা আড়ালে রাখা হয়েছিল। আমরা অপেক্ষা করছিলাম আমাদের প্রতিপক্ষের আক্রমণের জন্য। আমাদের প্রতিপক্ষ ছিল রাশিয়া। রাশিয়া? ওরা তো অনেক শক্তিশালী, ওদের সাথে যুদ্ধ করলে তো সব শেষ হয়ে যেত। যুদ্ধ তো হয়ই ধ্বংসের জন্য, সেখানে যে কোনো কিছুই ভালো হয় না। যুদ্ধ কোনো কিচ্ছু সৃষ্টি করতে পারে না। আমি আর শোক ছিলাম সবার পিছনে। দেখতে দেখতে যুদ্ধ শুরু হয়ে গেল। সেই সময় সোপ এগিয়ে এসে বলল, আমার কাছে খবর আছে রাশিয়ার সেনাবাহিনীর কাছে মিসাইল আছে, এই যুদ্ধ এত সহজ হবে না। কোনো যুদ্ধই সহজ নয়, লড়তে হবে, এরপর যা হবে দেখা যাবে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী লড়াই করলে এই যুদ্ধ জেতা প্রায় অসম্ভব। মানে কি করতে চাইছো তুমি? আমরা যদি কিছুজন মিলে ওদের পেছন থেকে আক্রমণ করি তাহলে আশা করি এই যুদ্ধে আমরা জিততে পারবো। ততক্ষণে ওখানে বেশ কিছু সিনিয়র অফিসারের মৃত্যু ঘটেছে। তাদের ছিন্ন ভিন্ন দেহগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কারোর দেহ গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে, আবার কারোর দেহ মিসাইলের আঘাতে পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে। জায়গাটা যেন মৃতদেহের স্তূপে পরিণত হয়েছিল। সেই মৃতদেহের স্তূপের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে থাকি, কারণ আমাদের থামলে তো চলবে না। যুদ্ধ জয় আমাদের করতেই হতো। সেই সময় সোপ আবার বলে ওঠে, এবার সময় এসেছে আমাদের শত্রু ঘাঁটিতে ঢুকতে হবে, কারণ সেখানে যদি আমরা প্রবেশ করতে না পারি তাহলে আমরা কোনোভাবেই যুদ্ধ জয় করতে পারবো না। ওর কথা মতো আমরা ধীরে ধীরে শত্রু ঘাঁটির দিকে এগোতে শুরু করি। সেই সময় আমাদের কিছু সিনিয়র আমাদের সঙ্গে ছিল, তারাও আমাদের সাথে সাথে সেদিকে এগোতে শুরু করে। ওখানে গিয়ে শত্রুর অলক্ষ্যে আমরা প্রথমে ওদের বেশ কিছু মিসাইল নষ্ট করে দিই। শুধু তাই নয়,
ওদের মনোবল আর লোকবল ভেঙে দেবার জন্য ওদের অস্ত্রশস্ত্র লুট করে নিই আর নষ্ট করে দিই বহু বোমা। আমাদের এই কাজের জন্য ওরা বেশ কিছু মিসাইল আমাদের দিকে নিক্ষেপ করতে পারে না, ফলে বেশ কিছুটা হলেও যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যায়। কিন্তু আমরা ওদের হাতে ধরা পড়ে যাই। এতটা বলে লোকটা কিছুক্ষণের জন্য চুপ করে। সেই সময় রবিন বলে ওঠে, আচ্ছা, আপনারা যে ওদের হাতে ধরা পড়ে গেলেন, এতে নিশ্চয়ই ওরা আপনাদের ওপর অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের হাতে ধরা পড়ে যাওয়ায় আমাদের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। তারপর ঠিক কি হয়েছিল? বলছি সব বলছি। আসলে এতদিন কেউ এতটা আগ্রহ নিয়ে আমার কাছে এইসব ব্যাপার জানতে চায়নি। তবে তোমরা এত কম বয়সেও এসব নিয়ে এত আগ্রহী আমি সত্যি ভাবতে পারিনি। তোমরা যখন আগ্রহ নিয়ে শুনতে চাও, আমি তোমাদের পুরো ঘটনাটাই শোনাবো। হ্যাঁ, আমরা শুনতে চাই। আমরা আপনার কাছ থেকে জানতে চাই ঠিক কি কি ঘটনা সেখানে ঘটেছিল। আসলে একটা যুদ্ধ শেষ হবার পর শুধু এইটুকুই জানা যায় যে এতজন মানুষ প্রাণ হারিয়েছে কিংবা এতজন শহীদ হয়েছে। এর বেশি কখনোই সেভাবে আর কিছু জানা যায়নি। তবে আজ আপনার থেকে শুনে খারাপ তো লাগছেই সেই সব মানুষদের জন্য, কিন্তু এটা জেনে ভালো লাগছে তাদের আত্মবলিদানের কথা আমরা কিছুটা হলেও জানতে পারছি। আমাদের মতো সৈনিকের কোনো পরিচয় হয় না, কেবলমাত্র এই সংখ্যার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। যাই হোক, শত্রু ঘাঁটিতে আমাদের সঙ্গে যখন যুদ্ধ বাঁধে তখন ওরা আমাদের থেকে সংখ্যায় অনেক বেশি ছিল। ফলত ওদের বেশিক্ষণ আটকে রাখা আমাদের জন্য সত্যি প্রায় অসম্ভব ছিল। তবে আমরা ছিলাম হার মানতে নারাজ। আমার বন্ধু আর সেই সিনিয়র যখন ওদের আটকাতে ব্যস্ত ছিলেন, আমি সেই সুযোগকে কাজে লাগিয়ে সেই জায়গায় থাকা ওদের বাকি সমস্ত অস্ত্র নষ্ট করে দিই আর তাতে আগুন লাগিয়ে দিই। এর ফলে সেখানে একটা ভয়ানক বিস্ফোরণ ঘটে যায়। এই বিস্ফোরণের হাত থেকে আমরা দুজন বেঁচে গেলেও আমাদের সাথে যে সিনিয়র ছিলেন তিনি সেই বিস্ফোরণ থেকে আর বেরোতে পারেন না। নিমেষের মধ্যে সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়। এরপর কি যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল? কোনো যুদ্ধ কি আর এত সহজে শেষ হয়? সেই যুদ্ধ চলেছিল তারপরে আরো অনেক দিন ধরে। তবে শেষমেশ রাশিয়া পিছিয়ে গিয়েছিল, কারণ আমরা তাদের অস্ত্রশস্ত্র অনেকটাই নষ্ট করে দিয়েছিলাম। তবে এই যুদ্ধের জন্য আমাদের প্রচুর সৈনিক মারা গিয়েছিল, যারা আমাদের দেশের নিয়ম অনুযায়ী কোনো রকম স্বীকৃতি পায়নি কোনো সম্মান। শুধুমাত্র নিজের জীবনটা দিয়ে রেখেছে দেশের জন্য। জানেন, আমার অনেক দিনের শখ ছিল কোনো যুদ্ধের বর্ণনা শোনার। তবে আমি সত্যি ভাবতে পারিনি সেই বর্ণনা এতটা ভয়ঙ্কর হতে পারে। ঘটনাগুলো শুনতে যতটা ভয়ঙ্কর লেগেছে, সামনাসামনি দেখলে তা ছিল আরো ভয়ঙ্কর। এই যুদ্ধের পর আমি বহু রাত ঘুমোতে পারিনি। চোখের সামনে সেই মৃতদেহের স্তূপ ভেসে উঠত, নাকে ভেসে আসতো পোড়া গন্ধ। যাক, এসব কথা এখন থাক। এতটা বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তবে এরপর বাকিরা আর কোনো কথা বলে না। সেটা দেখে সে নিজেকে সামলে নিয়ে আবার বলে, আমার মনে হয় তোমাদের এগুলো শুনতে ঠিক ভালো লাগছে না। অবশ্য আমার আগেই বোঝা উচিত ছিল, এইসব গল্প তোমাদের মতো বয়সে কারোরই শুনতে ভালো লাগে না। আসলে সত্যি কথা বলতে এতদিন আমাদের কাছে যুদ্ধের গল্পগুলো ছিল বেশ আকর্ষণীয়। সবসময় মনে হতো কোনো কোনো যুদ্ধের কথা কোথাও লেখা থাকে না, কোনো কোনো যুদ্ধের ব্যাপারে আমরা কিছুই জানতে পারি না। তবে আজ মনে হচ্ছে এই কারণেই এগুলো লেখা থাকে না। কোনো যুদ্ধের জয় সুখের হয় না, তবে এটা বলতে পারো যে পরাজয়ের থেকে জয় কিছুটা আনন্দের। তবে
তবে তা সম্পূর্ণভাবে কখনোই আনন্দের হয় না। আরো কোনো যুদ্ধের ঘটনা বলুন না, আমরা শুনতে চাই। বেশ, এবার তবে তোমাদের আমেরিকার সাথে যুদ্ধের ঘটনা বলছি। সেই যুদ্ধ কিছু কম ভয়ঙ্কর ছিল না। তবে সেই যুদ্ধে আমি ছিলাম অন্যতম নেতা। অনেক চিন্তা ভাবনা করে পরিকল্পনা করেছিলাম যাতে ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়। সেই সময় দেশে যুদ্ধ পরিস্থিতি জারি হয়ে গিয়েছিল। মানুষজন খুব ঘাবড়ে গিয়েছিল। গোপন সূত্রে যুদ্ধ হবে জানতে পারলেও সেভাবে কোনো প্রস্তুতি নেবার আগেই আমেরিকা আমাদের উপর আক্রমণ করে বসে। দেশের মানুষরা ছিল সেই সময় খুব অসহায়। তাদের একটা সুরক্ষিত আশ্রয় দেওয়াই ছিল আমাদের অন্যতম প্রধান কাজ। তবে সেই কাজে সঠিকভাবে করা যাচ্ছিল না, কারণ আমেরিকা সৈন্যবাহিনী আমাদের সারাটা দেশ একবারে নিজেদের কবজায় করে নিয়েছিল। আমরাও দিশাহীনভাবে কেবলমাত্র আক্রমণ ঠেকানোর চেষ্টাই করে যাচ্ছিলাম, তবে কোনোভাবেই তা সম্ভব হচ্ছিল না। সব কিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছিল। তবে আমরা তখনও হার মানিনি, আর হার মানতেও চাইনি, কারণ আমরা হার মানলে এই দেশটা আর থাকতো না। এই নরকের কীটগুলো সব দখল করে নিত। তারপর শুরু হয় প্রবল যুদ্ধ। চারিদিকে গোলাগুলির শব্দ আর মিসাইলের শব্দ। দু দলের সৈনিকরা যেন প্রবল আক্রোশে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে। সেই সময় সমস্ত কিছুর মধ্যে আমার সঙ্গে থাকা দুজন বন্ধু ততক্ষণে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আমি কোনোভাবেই সেটা মানতে পারছিলাম না। তবে আমার মাথায় তখন জেদ চেপে যায়। আমি তারপর ধীরে ধীরে এগিয়ে যাই ওদের দিকে। সমস্ত পরিকল্পনা বাদ দিয়ে ওদের উপর অতর্কিতে আক্রমণ করেছিলাম। তারপর একের পর এক সৈনিককে শেষ করতে শুরু করেছিলাম। তবে ওসব করতে করতে কখন যে শত্রু ঘাঁটিতে ঢুকে পড়েছিলাম তা নিজেও বুঝতে পারিনি। তবে যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। অনেক দেরি হয়ে গিয়েছিল মানে? ওরা আমাকে পুরোপুরিভাবে ঘিরে ফেলেছিল। ওখান থেকে কিভাবে বেঁচে ফিরবো সেটাই আমি বুঝতে পারছিলাম না। নিজের চোখের সামনে যেন নিজের মৃত্যুকেই দেখতে পাচ্ছিলাম আমি। তবে তা নিয়ে আমার তেমন কোনো চিন্তা ছিল না, কারণ একটাই, আমি সব সময় চাইতাম শত্রুপক্ষকে শেষ করতে। তাতে যদি নিজের জীবন দিয়ে দিতে হয় তাও দিতে আমার কোনো আক্ষেপ ছিল না। তবে আক্ষেপ হয়েছিল পরে। কি জন্য আক্ষেপ? আসলে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করার জন্য যে সকল সৈনিক জীবন দিয়েছিল তাদের কোনো রকম সম্মান দেয়া হয়নি। এমনকি তাদের পরিচয় পর্যন্ত গোপন রাখা হয়েছিল। আমরা কিছুজন অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ফলাফল সেই শূন্য। ওই যুদ্ধের শেষ পরিণতি কি হয়েছিল? যা হবার তাই হয়েছিল। সব কিছু ছারখার করে সে চলে গিয়েছিল ওই দেশে। আমাদের এই দেশের অস্তিত্ব মিটিয়ে ফেলতে চেয়েছিল ওরা। তবে তা যে এত সহজ নয় তা সেবার ওদের ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। আমাদের লোকবল কম থাকা সত্ত্বেও আমরা ওদের জিততে দিইনি। ওরা পারেনি আমাদের ভেঙে গুঁড়িয়ে দিতে। কিন্তু এইসব যুদ্ধের কারণ কি? এসব যুদ্ধের অন্যতম কারণ হলো ক্ষমতার লড়াই। সভ্য নগরী ভেঙে ফেলে নিজেদের জায়গা বিস্তার করা। ওনার বলা ঘটনাগুলো শুনে বাচ্চারা একেবারে চুপ হয়ে যায়। ধীরে ধীরে ঠান্ডা বাড়তে শুরু করেছে। পার্কটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। তবে সেই লোকটা বা বাচ্চাগুলোর যেন কোনো তাড়া নেই। তারা একভাবে বসে আছে, যেন ওই শীত ওদের ছুঁতেও পারছে না। এই নীরবতা ভেঙে লোকটা বলে উঠল, চলো এবার তোমরা সবাই বাড়ি যাও দেখিনি, আমাকেও বাড়ি যেতে হবে।
ধীরে ধীরে দেখছি অন্ধকার নেমে এসেছে। আচ্ছা, আপনি এত ঘটনা বললেন, কিন্তু এটা বললেন না তো যে আপনি রোজ এই জায়গায় এসে কেন ফুল রেখে যান? কি এমন আছে যার জন্য আপনি রোজ এইরকম একটা পার্কে এসে ফুল রেখে যান? আজ তোমরা এটাকে পার্ক দেখছো ঠিকই, তবে আজ থেকে 60-70 বছর আগে এটা পার্ক ছিল না, ছিল একটা যুদ্ধের ময়দান। এই রকম একটা জায়গা তো যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। শুধু তাই নয়, সে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। আমরা সেই ঘটনাটা শুনতে চাই। ব্যস্ত হইও না, আমি পরে তোমাদের শোনাবো একদিন। এখন সবার বাড়ি যাওয়া উচিত। তোমাদের বাড়ির লোকেরা চিন্তা করছে। না না, আমরা আজকেই শুনবো। যে পার্কে আমরা এত শান্তিতে খেলাধুলা করি, সেখানে যে কি এমন ঘটেছিল কয়েক বছর আগে তা আমরা শুনতে চাই। আর কিভাবে একটা যুদ্ধক্ষেত্র একটা পার্ক হয়ে উঠলো সেটাও জানতে চাই। বেশ, শোনো তবে। আজ থেকে 60 কি 70 বছর আগে এটা ছিল মাফিয়াদের ঘাঁটি, যারা বহু অপরাধ করে এখানে এসে ঘাঁটি গেড়েছিল। বহু চেষ্টা করেও তাদের ধরা যায়নি। শেষে তাদের ধরার দায়িত্ব আসে আমাদের ওপর। আমরা আর কিছু না ভেবে কাজে লেগে পড়ি। আমাদের কাজের ধরনটাই ছিল, যদি দরকার পড়ে তবে নিয়ম ভাঙতে হবে, কারণ নিয়মের মধ্যে থেকে সবসময় সব কিছুর প্রতিকার করা যায় না। সেই মতো আমরা আমাদের যে পরিকল্পনা দেওয়া হয় তার বাইরে এসে একটা পরিকল্পনা করে নিই। ধীরে ধীরে সময় এগিয়ে আসছিল। আমরা বহুভাবে প্রস্তুতি নিতে শুরু করি, ওরা যাতে কোনোভাবে বাঁচতে না পারে, কারণ সেইবার ওরা পালিয়ে গেলে ওদের হয়তো আর কোনোদিনও ধরা যেত না। অবশেষে এলো সেই দিন। আমরা এখানে এসে নিজেদের পজিশনটা আগে থেকে ঠিক করে নিলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম সময়ের। অবশেষে ধীরে ধীরে ওদের ঘাঁটি ঘিরে ফেলা হলো। তবে ওরাও যে আমাদের জন্য ফাঁদ পেতে রেখেছিল তা সত্যি আমরা ভাবতে পারিনি। কিছুটা এগোতেই একটা ব্লাস্ট হয়। চোখের সামনে কিছু জন ওই ব্লাস্টে মারা যায়। তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল পুরো। তাদের হাত, পা, মাথা সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছিল দেহ থেকে। সারা শরীর জ্বলে গিয়েছিল। রীতিমতো পোড়া গন্ধে চারিদিক ভরে উঠেছিল। তবে আমরা থেমে যাইনি। আমাদের মধ্যে জেদ আরও বেড়ে যায়। আমরা ধীরে ধীরে জায়গাটাকে ঘিরে নিই। তবে প্ল্যানে কিছুটা বদল আনতে হয়, কারণ একটাই, শত্রুপক্ষ আর কি কি জাল বিছিয়ে রেখেছে তা আমাদের জানা ছিল না। আমরা ধীরে ধীরে এগোতে শুরু করি। তবে পা ফেলার আগে ভালো করে সবটা দেখে নিই। এরপর আরও একটা ব্লাস্ট হয়। তবে সাবধান হওয়ার কারণে তাতে আর কেউ প্রাণ হারায় না। অবশেষে আমরা প্রবেশ করলাম শত্রু ঘাঁটিতে। আসলে এই যে জায়গাটা যেখানে আজ এত সুন্দর বাগান করা আছে, এটাই ছিল ওদের ঘাঁটি। একটা শক্ত পোক্ত 4 দেওয়ালের বাড়ি। আমরা ধীরে ধীরে সেখানে প্রবেশ করলাম। চারিদিকে ফাঁদ পাতা থাকতে পারে, হতে পারে আচমকা আক্রমণ। তবে সেসব ভাবলে তো চলবে না। ধীরে ধীরে প্রবেশ করলাম। সেখানে 10 থেকে 15 জন লোক ছিল। আমরা ছিলাম দলে 20 জন। তার মধ্যে 4 জন ব্লাস্টে মৃত। তবে ওরা কিছু বুঝে ওঠার আগেই আমরা ঝাঁপিয়ে পড়ি ওদের ওপর। শুরু হয় গুলির লড়াই। দুদলেরই টিপ ছিল অব্যর্থ। ধীরে ধীরে দুদলের সৈন্য কমতে শুরু করলো। এদিকে আমরা যে কজন ছিলাম, আমাদের গুলি প্রায় শেষের দিকে। তা দেখে কিছু না ভেবে আমি সেলটার থেকে বেরিয়ে এসে ওদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলাম। আমার দেখা দেখি আরও 2 জন এক কাজ করে। শুরু হয়ে যায় এক নির্মম হত্যা। একে একে ওদের নিজেদের এই হাত দিয়ে মেরে রক্তাক্ত করে দিয়েছিলাম। তবে আমাদেরও এতে রক্তাক্ত হতে হয়েছিল।
এই যুদ্ধ হয়েছিল টানা 5 দিন ধরে। শেষ অবধি আমাদের 4 জন মাত্র বেঁচে ছিল। আমার এক ঘনিষ্ঠ বন্ধু যে এই যুদ্ধে প্রাণ দিয়েছিল, আমার এখনো ওকে মনে পড়ে। ও শেষ সময় বলেছিল, বন্ধু, আমাদের পথ চলা এখানেই শেষ। তবে আমি এটা ভেবে ভালো লাগছে আমার যে যুদ্ধে আমরা জিতে গেছি। জেতার আনন্দ হয়তো উপভোগ করা হলো না, তবে একজন সৈনিকের কাছে যুদ্ধ জয়ের থেকে বেশি আনন্দের আর কিছু হয় না। ভালো থেকো বন্ধু, আর সব সময় এভাবেই যুদ্ধ জয় করো। এতটা বলে উনি চুপ করে যান। আবার সেই নিস্তব্ধতা বিরাজ করতে থাকে সেখানে। কিছুক্ষণ পর রবিন বলে ওঠে, আচ্ছা, ওরা কি অপরাধ করেছিল আর কারা ছিল ওরা? ওরা ছিল দেশের শত্রু। বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে ওরা একের পর এক দেশে গিয়ে বেআইনিভাবে মানুষ খুন করত। এমনকি আমাদের লোকেদেরকেও ওরা নির্মমভাবে মেরে ফেলেছিল। আমার চোখের সামনে একটা ড্রিল মেশিনের সাহায্যে আমাদেরই একজনের চোখ উবড়ে নিয়েছিল ওরা। তবে আমি ওদের ছেড়ে দিইনি, ওদের অস্ত্র দিয়েই ওদের টুকরো টুকরো করে দিয়েছিলাম। বন্দুকের শেষ গুলিটা ওদের মাথায় ফোড় করে দিয়েছিল। এবার হ্যারি একটু কাঁপা কাঁপা গলায় বলল, এত নির্মম মানুষ হয়? এত রক্ত ওরা সহ্য করে কি করে? ওদের কষ্ট হয় না? না, আর কষ্ট হয় না বলেই তো ওরা সন্ত্রাসী, যারা নিজেদের প্রাণ দিয়ে কিছু নিরীহ মানুষের জীবন কেড়ে নেয়, যাদের কাছে জীবনের কোনো মূল্যই নেই। তার মানে এই জমিতে বহু মানুষের রক্ত লেগে আছে, বহু ভালো মানুষের প্রাণ গেছে এখানে। কিন্তু এটা পার্ক কেন হলো? আসলে যারা নিজেদের জীবন দিয়েছিল তারা কেউ চায়নি যে তাদের কোনো স্মৃতিসৌধ বানানো হোক। তারা নিজেদের কাজ নিজেদের মধ্যে নিয়েই বেঁচে থাকতে চেয়েছিল, আর তার জন্যই এই জায়গাটা পার্ক করে দেওয়া হয়, যেখানে মানুষজন আসে কিছুটা ভালো সময় কাটাতে, নিজেদের মন ভালো রাখতে। শুধু তাই নয়, এই জায়গাটা সবার জন্য বেশ নিরাপদ এখন। যে সকল সৈনিকদের রক্ত এই জায়গা দিয়ে বয়ে গেছে, তাদের প্রাণদান আজ সার্থক। আচ্ছা, আপনি সবসময় নিজের মুখটা এভাবে ঢেকে রাখেন কেন? মানুষ আপনাকে চিনবে কি করে? মানুষের মুখ তার পরিচয় হলেও কাজ হলো তার বড় পরিচয়, আর আমি সেই পরিচয় বিশ্বাসী। কিন্তু তাই বলে এমন অদ্ভুতভাবে মুখ ঢেকে রাখবেন? কিছু মুখ না হয় আড়ালেই থাকলো, তাতে ক্ষতি কি? না, আপনাকে আমাদের মুখ দেখাতেই হবে। সেসব এখন থাক, অনেকটা রাত হয়ে এসেছে। এখন বাড়ি যাওয়া যাক। ঠান্ডাটাও দেখছি বেশ জাঁকিয়ে পড়েছে। আপনি আপনার মুখ না দেখালে আমরা কেউ এখান থেকে যাব না। বাচ্চাদের জোড়াজুড়িতে অবশেষে লোকটা রাজি হয় নিজের মুখ দেখাতে। ধীরে ধীরে কাপড়টা সরিয়ে ফেলে সে। তারপর ধীরে ধীরে নিজের মুখোশটা খোলে। আলো আধারিতে তার মুখটা দেখে হ্যারিরা চমকে ওঠে। এ কাকে দেখছে ওরা? এ যে অবিশ্বাস্য, এ হতে পারে না। লোকটা এবার আলোর দিকে একটু সরে যায়, তারপর বলে, কি হলো? সবাই এভাবে চমকে গেল কেন? ভয় করছে? ভয় পাওয়ার তো কিছু নেই। আপনার পরিচয়টা? এটা শুনে সে হেসে ওঠে। তারপর কিছু না বলে ধীর গতিতে হেঁটে চলে যেতে থাকে, আর মুখে বলতে থাকে, পরিচয় জেনে কি হবে? চয়েসেস হ্যাভ
consequences. এতক্ষণ আপনারা সবাই শুনছিলেন লেখিকা প্রজ্ঞা চক্রবর্তীর কলমে কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার গেম থেকে অনুপ্রাণিত গল্প জীবনযুদ্ধ। আশা করছি গল্পটি তথাকথিত ভূতের গল্প না হলেও আপনাদের মনে জায়গা করে নিয়েছে। যদি আপনারা চান তাহলে এই চরিত্রের ওপরে আমরা আরও একটি বড় গল্প নিয়ে আসব আগামী দিনে। আর আপনাদের এই গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর শেয়ার অবশ্যই করবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন এবং ভালো রাখবেন। ধন্যবাদ।